নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আপনাদেরকে পাঠ করে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী মতি নন্দী রচিত গল্প শবাগার। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রী মতি নন্দী রচিত শবাগার। মুকুন্দ খবরের কাগজের প্রথম পাতায় 4টি মৃত্যু সংবাদ দেখল। বাসিমুখী, 2জন বিদেশি মন্ত্রী, 1জন বাঙালি ডাক্তার ও কেরলের জনৈক এমপি। 4 জনেরই করোনারি থ্রম্বোসিসে। ওদের বয়স 72, 55, 58 ও 56। মুকুন্দর বয়স 51, কিন্তু সে ব্যাংকের প্রবীণ কেরানি, থাকে পৈতৃক বাড়িতে। ছোট সংসার, 1 তলা ভাড়া দেওয়া। দোতলার রান্নাঘর এবং কলঘরের লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে চিন্তিত স্বরে লীলাবতীকে উদ্দেশ্য করে বলে, থ্রম্বোসিসে আজকাল খুব মরছে দেখছো? লীলাবতী চা তৈরিতে ব্যস্ত, বলল, কে আবার মরল? হাঁ করে ভিতরের পাটিতে পুরুষ খসতে খসতে মুকুন্দ বলল, খবরের কাগজে দিয়েছে 4 জন। এই থ্রম্বোসিস হয়েই তো ঠাকুরজির শ্বশুর আপিস যাওয়ার সময় বাসের মধ্যে মারা গেল না? পাশের লোকটা পর্যন্ত টের পেল না। কি পাজি রোগ রে বাবা! এরপর লীলাবতী যা যা বলবে মুকুন্দর জানা আছে। কি দশাশয় চেহারা ছিল, কি দারুণ রগড় করত, কি ভীষণ খাইয়েছিল, ইত্যাদি ইত্যাদি। 1 তলার কলঘরের ছিটকিনি খোলার শব্দ হতেই মুকুন্দ বারান্দার ধারে সরে এলো। শুকনো শাড়িটা আলগা করে সদ্য স্নাত দেহে জড়িয়ে শিপ্রা বেরোচ্ছে, হাতে গোছা করে ভিজে কাপড়। শীতল পাটির মতো গায়ের চামড়া তার, দেহটি নধর। লীলাবতী রান্নাঘর থেকে একটানা কথা বলে যাচ্ছে। মীরা স্কুলে যাবার জন্য আয়নার সামনে। মনু তার ঘরে এখনো ঘুমোচ্ছে। শিপ্রা উঠোনের তারে কাপড় মেলে দিতে দিতে মুকুন্দকে দেখে ভ্রুকুটি করেই হাসল। গোড়ালি মুখ ও 2টি হাত তোলা, চিবুক আর বগলের কেশ থেকে জল গড়াচ্ছে। হাসতে গিয়েই ভারসাম্যটা টলে গেল সামান্য। তাইতে ওর বুক ও পাছার যৎসামান্য কম্পনটুকু উপভোগ করতে করতে মুকুন্দ বলল, এর থেকেও পাজি রোগ ক্যান্সার, বুঝলে? নিচের ভাড়াটে শিপ্রার স্বামী গৌরাঙ্গকে 2 দিন আগে জবাব দিয়েছে ক্যান্সার হাসপাতাল। এখন দিন গুনছে সবাই। লীলাবতী গলা নামিয়ে বলে, মনে হচ্ছে এই মাসের মধ্যেই হয়ে যাবে। বউ আর মেয়ের যে কি দশা হবে এরপর। মনুকে তুলে দাও তো, চা হয়ে গেছে। মনুকে ডাকতে গিয়ে মুকুন্দ দরজার কাছে থমকে দাঁড়ালো। কাত হয়ে খাটে ঘুমোচ্ছে, লুঙ্গিটা হাঁটুর ওপরে উঠে রয়েছে। 22 বছরের ছেলে, কলেজে পড়ে, ঈষৎ গম্ভীর প্রকৃতির। বাপের সঙ্গে কমই কথা বলে। মুকুন্দ সন্তর্পণে লুঙ্গিটা নামিয়ে মনুর কাঁধে মৃদু ঝাঁকুনি দিয়ে বলল, ওট ওট, চা জুড়িয়ে যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে কলঘরে মুখ ধুতে যাওয়ার সময় মুকুন্দ দেখল মেয়ের ফ্রকটা তারে মেলবার জন্য শিপ্রা ছুঁড়ে দিয়েছে এবং পড়ে গেল উঠোনের মেঝেই। মুকুন্দর মনে পড়ল তারটা এত উঁচু করে বেঁধেছিল গৌরাঙ্গই, তখন ওর ক্যান্সার ধরেনি। দোতলা থেকে সিঁড়িটা 1 তলা এসে ঠেকেছে শিপ্রাদের দরজার পাশেই। ডান দিকে ঘুরে গেছে হাত 15 একটা গলি সদর দরজা পর্যন্ত। বাঁ দিকে উঠোন ও শিপ্রা রান্নাঘর। মুকুন্দ বাজারের থলি হাতে নিচে নামতেই শিপ্রা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, আজ কিন্তু রেশন তোলার শেষ দিন, নইলে হপ্তাটা পচে যাবে।
অফিস যাওয়ার সময় দেব, বলেছি তো। বলেই মুকুন্দর পাছায় হাত রাখল। দেখ, অসভ্য। শিপ্রা ফাজিল হেসে ছিটকে সরে গেল। সদর দরজার গায়ে শিপ্রাদের ঘরের জানলা। মুকুন্দ এবার তাকাল। গৌরাঙ্গ বুকের উপর হাত রেখে স্থির চোখে কড়িকাঠের দিকে তাকিয়ে। বাজার থেকে ফেরার সময়ও তাকালো। গৌরাঙ্গ সেই জানলার দিকে মুখ ফিরিয়ে, চোখ দুটো কঠিন বরফের মতো ঝকঝকে, যেন শীতল ক্রোধ জমাট বেঁধে রয়েছে। অফিসে যাবার সময় মুকুন্দ শব্দ করে সিঁড়ি দিয়ে নামল। শিপ্রা দাঁড়িয়ে আছে। পিছনে ঘরের দরজাটা ভেজানো। মুকুন্দর হাত থেকে 10 টাকার নোটটা নেওয়া মাত্রই শিপ্রাকে সে জড়িয়ে ধরল। চুমু খেতে যাবে, কিন্তু শিপ্রার দৃষ্টি অনুসরণ করে পিছনে ফিরে তাকিয়েই তার বুকের মধ্যে প্রচণ্ড একটা বিস্ফোরণ ঘটল। মনু সদর দরজার কাছে পাথর হয়ে দাঁড়িয়ে। মুকুন্দ শরীরের মধ্যে তখন ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে মাথায় উঠছে। হাড় থেকে মাংস খুলে খুলে পড়ছে। শিপ্রা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মনু মাথা নিচু করে মুকুন্দর পাশ দিয়েই ওপরে উঠে গেল। সদর দরজার পাশে দাঁড়িয়ে মুকুন্দ অসহায় বোধ করে অবশেষে শিপ্রার ঘরের জানলায় তাকালো। গৌরাঙ্গ চুল ধরে বাচ্চা মেয়েটি টানাটানি করছে। গৌরাঙ্গ চোখ থেকে জল গড়িয়ে ঠোঁটের কোল ঘুরে চোয়ালে পৌঁছে টলটলে একটা বিন্দু হয়ে রয়েছে। বাসে প্রচণ্ড চাপের পর দাঁড়িয়ে থাকতে থাকতে মুকুন্দর মনে পড়ল, জয়ার শ্বশুর বাসের মধ্যে থ্রম্বোসিসে মারা গেছিল। হঠাৎ শুনতে পেল বাসের মধ্যে, আজ সকালে আমাদের পাড়ার মধ্যে একটা খুন হয়েছে, বুঝলেন? পাইপ গান দিয়ে মেরেছে। বছর 18 বয়স হবে। বলেন কি মশাই, রাস্তাতেই? তবে না তো কোথায়, বাড়ি থেকে বার করে এনে রাস্তা ভর্তি লোকের সামনেই মেরে দিলে। কেউ কিছু করলো না, এসে বডিটা নিয়ে গেল। অ্যারেস্ট করেনি তো কাউকে। যা পেটান পেটাচ্ছে তাতে নাকি চিরজীবনের মতো পঙ্গু হয়ে যাচ্ছে সব। বাসের লোকেরা এরপর পেটানোর নানান বিভৎস পদ্ধতি আলোচনা শুরু করল। মুকুন্দ তখন ভাবতে লাগল, আরও 15-20 বছর যদি বাঁচি তাহলে মনুকে নিয়েই তো বাঁচতে হবে। কিন্তু কি করে বাঁচব যদি ও ঘেন্না করে? অফিসের লিফটে 5 তলায় ওঠার সময় সে ভাবতে লাগল, মনু কি ওর মাকে ব্যাপারটা বলে দেবে? একেবারে ছেলে মানুষ নয়, সিরিয়াস ধরনের ছেলে মনু। হয়তো লজ্জায় নাও বলতে পারে। এই সময় মুকুন্দ শুনল তার সামনের লোকটি পাশের জনকে বলছে, আরে না না গো ভাই, শরীর খারাপ নয়। আমার ভাগ্নেটা পরশু মার্ডার হয়েছে, এখনো লাশ পাওয়া যাচ্ছে না, মনটা তাই। লিফটটা 4 তলায় থামতেই ওরা দুজন বেরিয়ে গেল। চেয়ারে বসা মাত্র পাশের টেবিলের অজিত ধর মাথা হেলিয়ে বলল, মুকুন্দদা, আজকের কাগজটা দেখেছেন? 4 থ্রম্বোসিস ডেথ ফ্রন্ট পেজেই, সবাই অ্যাবভ 50। মুকুন্দ অবাক হয়ে তাকিয়ে রইল। বলল, আমার কিন্তু 51। টেবিলের ফাটল থেকে উঠে আসা ছারপোকাটার দিকে এবং সেটা একটা ফাইলের মধ্যে সেঁধিয়ে যাবার পর আবার বলল, মানে আমার 51 শুরু হয়েছে। এবার সাবধান হন, স্নেহজাতীয় জিনিস খাওয়া কমান আর লাইট ধরনের কিছু ব্যায়াম করুন। অজিত ধরের স্বাস্থ্যটি চমৎকার। বছর 15 আগে ওয়েট লিফটিংয়ে স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছিল। বিয়ে করেনি, এখন তবলা শিখছে। মুকুন্দ ড্রয়ার থেকে দোয়াত বার করে কলমের ক্যাপ খুলতে খুলতে বলল, তোমার এসব হবে না। কি করে জানলেন? আরে যারা হ্যাপি, যাদের উদ্বেগ নেই, তাদের হয় না। থ্রম্বোসিসে কটা মেয়ে মানুষ মরেছে বলো তো? কিন্তু আমি তো মেয়ে মানুষ নই। অজিত ধর গম্ভীর হয়ে মুখ ফেরালো।
মুকুন্দর মনে পড়ল জয়ার শ্বশুরকে 5 দিন পর মর্গে পাওয়া যায়। পচানি ধরে বিভৎস দেখাচ্ছিল। মুখে রুমাল চাপা দিয়ে বেরিয়ে এসেই জয়ার ভাসুর বমি করে ফেলে। এবার মুকুন্দ কৌতূহল বশতই ভাবল, বাসে আজ যদি থ্রম্বোসিসে সে মারা যেত তাহলে তার লাশটার কি হতো? বাসটা নিশ্চয়ই থেমে যেত। কেউ বলতো হাসপাতালে নিয়ে যেতে, কেউ বা বলতো থানায় নিয়ে যেতে বাসটাকে। তার মধ্যে সেই লোকটা যে বলছিল পাগল, করতে গিয়ে কে প্রাণ খোয়াবে, সেই হয়তো বলতো একদমই যখন মরে গেছে তখন আর আমাদের অফিস লেট করিয়ে লাভ কি, বরং এখানেই নামিয়ে দিন, পাবলিক কিংবা পুলিশ ব্যবস্থা করে দেবে। শুনে মনে মনে সবাই হাঁপ ছাড়বে, তবে 2-1 আপত্তি জানিয়ে বলবে রাস্তায় নামিয়ে দেওয়াটা খুবই নিষ্ঠুর দেখাবে, বরং বাসের একটা সিটে বসে থাকুক, সবাই অফিসে নেমে গেলে তারপর থানায় বা হাসপাতালে পৌঁছে দিলেই হবে। এই কথার পর তর্ক বেঁধে যাবে। তখন ড্রাইভার বিরক্ত হয়ে বাসটা চালিয়ে দেবে। সবাই ড্রাইভারকে তখন উল্লুক বলবে। মুকুন্দর মজা লাগছিল এই রকম ভাবতে, কিন্তু সত্যিই যদি থ্রম্বোসিসে সে মারা যেত, এই অজিত ধর কি লিফটে উঠতে উঠতে কাউকে বলতো, না মশাই, শরীর আমার ফিট আছে, 12 বছরের কলিগ মুকুন্দ সেন আজ 5 দিন ধরে নিখোঁজ, যা দিনকাল, মার্ডার টার্ডার হলো কিনা কে জানে। লোকটা অবশ্য একদিক থেকে ভালোই ছিল, পলিটিক্স করত না, তবে মদ খেত শুনেছি। আর চোখে মুকুন্দ তাকালো অজিত ধরের দিকে। শরীর দুর্বল হয়ে যাবে বলে সে বিয়ে করেনি, শরীর গরম হতে পারে বলে ফুটবল খেলা পর্যন্ত দেখে না। 2:30 বাজলে ড্রয়ার থেকে একটা আপেল বার করে খায়। ওর থ্রম্বোসিস হবে না। ওর ছেলে থাকতো যদি, সে বমি করার সুযোগ পেত না। পকেট হাতড়ে মুকুন্দ কয়েকটা নোট, খুচরো পয়সা আর এলাচের মোড়ক বার করল। অফিস থেকে বেরিয়ে মুকুন্দ শুনল উত্তর কলকাতায় ট্রাম পুড়েছে, তাই ট্রাম বন্ধ। বাস স্টপে গিয়ে দেখল শিশির নামে লিফট সেকশনের নতুন ছেলেটি দাঁড়িয়ে। তার বয়স বছর 25, ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলে। অফিস টিমে খেলবে বলেই চাকরিটা পেয়েছে। আঁটোসাঁটো প্যান্ট, নাভির নিচে বেল্ট, উঁচু গোড়ালি ছোঁচলো জুতো আর ছিপছিপে শরীর। অফিসের মেয়েরা যে ওর দিকে তাকায় এটাও জানে, কিন্তু এই শিশির এখন ধুতি পাঞ্জাবি চটি পরে দাঁড়িয়ে কেন? মুকুন্দ তার দিকে এগিয়ে গিয়ে বলল, ব্যাপার কি? এই বেশে তোমায় ঠিক মানাচ্ছে না ভাই, কেমন যেন বয়স্ক বয়স্ক লাগছে। শিশিরকে মুহূর্তের জন্য অপ্রতিভ দেখালো। একটি সুঠাম মেয়ে শ্যামবাজারের বাসে ওঠার জন্য মরিয়া হয়ে ধাক্কা দিতে দিতে এগোলো এবং হ্যান্ডেল ধরে পা রাখা মাত্রই বাস ছেড়ে দিল। পাদানির একটি যুবক তৎক্ষণাৎ মেয়েটির পিঠে বাহুর বের দিল। শিশির বাসটার থেকে চোখ সরিয়ে তিক্ত স্বরে বলল, এখন সব থেকে সেফ হচ্ছে বুড়ো হয়ে যাওয়া। আমার পাশের বাড়ির ছেলেটাকে মাসখানেক আগে পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে এমন মেরেছে যে হাঁটু দুটো এখন ভালো করে মুড়তে পারে না। আমি জানি ছেলেটা কোনো গোলমালে নেই, শুধু ডাঁটো বয়সের জন্যই ওর সর্বনাশটা হলো। মুকুন্দ চিন্তিত স্বরে বলল, আমার ছেলেও গোলমালে থাকে না বলেই জানি, কিন্তু কার সঙ্গে মিশছে তা তো জানি না। শিশির আলতো করে চুলে হাত বুলিয়ে বলল, আর বলবেন কেন, আমার ভাই কাল বাড়িতে বোমা এনে লুকিয়ে রেখেছিল। জানেন মুকুন্দদা, আমরা খুব গরিব, খেলার জন্যই এই চাকরি। পঙ্গু হয়ে যদি যাই আমি, আমাকে ওরা রাখবে কেন বলুন তো? এখনো তো চাকরিটা কনফার্মডও হয়নি। এই শরীরটাই আমার সব। মুকুন্দকে আর কিছু বলতে না দিয়ে শিশির প্রায় ছুটেই রাস্তা পার হয়ে ভিড়ে মিশে গেল। কিছুক্ষণ তাকিয়ে মুকুন্দও হাঁটতে শুরু করল। 8 ঘন্টা হাঁটার পর তার মনে হলো রাস্তাটা ক্রমশ ফাঁকা দেখাচ্ছে, পথচারী কম, গাড়িগুলি জোরে যাচ্ছে,
সিআরপি ভর্তি লরি ৩-৪ বার চোখে পড়ল। ক্ষীণ বিস্ফোরণের শব্দও যেন শোনা গেল। মুকুন্দ স্থির করল গলি ধরে যাওয়াই ভালো। মিনিট কয়েক পরেই মুকুন্দর গা ছমছম করতে লাগলো। যতই এগোয় সবকিছু ভূতে পাওয়ার মতো ঠেকছে। বাড়িগুলোর দরজা জানলা বন্ধ, চাপা ফিসফাস শোনা যাচ্ছে। অন্ধকার ছাদে আবছা মুখের শাড়ি, দূরে দূরে রাস্তার আলো, মাঝেরটা নেভা। দুধারে শ্যাওলা ধরা পলেস্তারা খসা বিবর্ণ দেওয়ালগুলোর মাঝখানে গর্ত, ঢিবি আর আস্তাকুর ভরা রাস্তাটাকে প্রায় সুড়ঙ্গের মতোই দেখাচ্ছে। নিজের পায়ের শব্দে মুকুন্দর এবার মনে হতে লাগলো কেউ বুঝি তার পিছু নিয়েছে। আরেকটু এগিয়ে ডান দিকের গলিটা নিয়ে ৩-৪ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছানো যায়। তবু মুকুন্দর আর এগোতে সাহস হল না। পাশে সরু গলির মধ্যে ঢুকে বড় রাস্তা দিয়ে কিছুটা এগিয়েই আচমকা একটা রাইফেল আর 2টো পিস্তলের মুখোমুখি হয়ে 2 হাত তুলে সে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাচ্ছেন? সাদা প্যান্ট ও হলুদ বুট শার্ট পরা লোকটি মুকুন্দর পেটে পিস্তলের নল ঠেকিয়ে ধরেছে। বাড়ি যাচ্ছি স্যার, পাশের বঙ্কু সরকার লেনে থাকি। তাহলে এখানে কেন? ও অফিস থেকে বেরিয়েছি, গোলমাল দেখে গলি দিয়ে যাচ্ছিল। পাড়ায় কারা কারা বোমা ছোড়ে জানেন কিছু? জানি না স্যার। নাকি বলবেন না? আমি সত্যি জানি না। ইউনিফর্ম পরা ভারিক্কি ধরনের যে লোকটি এতক্ষণ শুধুই মুকুন্দর দিকে তাকিয়েছিল, তিনি বললেন, নিয়ে গিয়ে দেখাও তো, আইডেন্টিফাই করতে পারে কিনা। সে তখনই বাঁদিকে ফিরে 2 হাত তুলে চলতে শুরু করল। রাস্তার যেখানটায় আলো কম এবং 2টো বাড়ির দেওয়াল দয়ের মতো হয়ে একটা কোণ তৈরি করেছে, সেখানে টর্চের আলো ফেলে লোকটি বলল, ভালো করে দেখুন, ওকে চেনেন? মুকুন্দ দেখল একটা দেহ উপুর হয়ে পড়ে, মুখটা পাশ ফেরানো, 2 হাত তোলা অবস্থায় এগিয়ে গিয়ে ঝুঁকে মনু বলে অস্ফুটে কাতর করে উঠেই বুঝল দেখতে অনেকটাই মনুর মতোই, কিন্তু মনু নয়। চোখের পাতা খোলা, নীল জামাটা ফালা হয়ে পিঠ উন্মুক্ত, কঠিনভাবে আঙুলগুলো মুঠো করা, ঠোঁট দুটো চেপে রয়েছে, আর গলায় গভীর ক্ষত, হিঁচড়ে টেনে আনার দাগ প্যান্টে। গলা থেকে চোয়ানো রক্ত থকথকে হয়ে উঠতে শুরু করেছে। কি বললেন? মনু? এর নাম মনু? না না, আমার ছেলের নাম মনু। ওকে অনেকটা তার মতো দেখতে। একে আমি একদম চিনি না স্যার। কখনো একে দেখেননি? ভালো করে দেখে বলুন। মুকুন্দ আবার ঝুঁকে পড়ল। খোলা চোখ দুটি থেকে শূন্যতা ছাড়া আর কিছুই নির্গত হচ্ছে না। মাথা নেড়ে মুকুন্দ বলল, না স্যার, একে আমি কখনো দেখিনি। আচ্ছা চলে যান, এধার ওধার করবেন একদম। কিছু দূর গিয়ে মুকুন্দ ফিরে তাকালো, বুশশারটাকে লক্ষ্য করছে। লাশটা এখন অন্ধকারে। মুকুন্দ মনে মনে বলল, আর একটা আনআইডেন্টিফাইড ডেড বডি। তারপর বুক পকেটে হাত দিয়ে স্বস্তি বোধ করল। এবার গলিটা আর একটা গলিকে কেটে সোজা মুকুন্দর পাড়ায় ঢুকে গেছে সে। মোড়টা আধো অন্ধকার। 2টি ছেলে হঠাৎ দেওয়াল ফুঁড়েই যেন তার সামনে এসে দাঁড়ালো। একজনের হাতে 2 ফুট লম্বা ঝকঝকে ইস্পাত। কি জিজ্ঞাসা করছিল আপনাকে? মুকুন্দ চিনতে পারল ছেলেটিকে। মনুর বোন ছিল ছোটবেলায়, তখন বাড়িতে আসত। নাম তাজু। না থেমে গঙ্গা পারাপার করে বলে শুনেছে। মনু এখন ওর সঙ্গে মেশে না যদিও। মুকুন্দ বলল, কিছুই না, শুধু জানতে চাইল লাশটাকে আমি চিনি কিনা। আমাদের কারোর কথা জিজ্ঞেস করলো কি? না তো। খবরদার কিচ্ছু বলবেন না, যান, চলে যান। ওরা দুজনে আবার দেওয়ালে সেঁধিয়ে গেল। 2টি স্ত্রীলোককে নিয়ে একটা রিকশা আসছে।
একজনকে বিরক্ত স্বরে মুকুন্দ বলতে শুনল, এই তো যাবার সময় দেখে গেলুম সব ঠান্ডা। সত্যি বাবা, কি যে দিনকাল পড়ল। জানলায় শিপ্রা দাঁড়িয়েছিল। মুকুন্দকে দেখেই আলো জেলে দরজা খুলে বলল, যা ভাবনা হচ্ছিল আমার জন্য, তবে না তো কি, আশ্চর্য। শুনে মুকুন্দর ভালো লাগলো প্রথমে, তারপর ভাবল গৌরাঙ্গর জন্য একদম না ভাবাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাই বলল, গৌরাঙ্গ কেমন আছে? হ্যাঁ, একই রকম, শিপ্রা সাধারণভাবেই বলল। তারপর সহসা গলা নামিয়ে যোগ করল, মনু আজ কেমন কেমন করে তাকাচ্ছিল। কাউকে বলে দেবে না তো? আমার কিন্তু বড্ড ভয় করছে। বড় হয়েছে তো, মনে হয় বলবে না, তুমি চিন্তা করো না। মুকুন্দ তাড়াতাড়ি উপরে উঠে এলো। ঘরের জানলাগুলো বন্ধ। মীরা ও লীলাবতী সিটিয়ে বসে রয়েছে। তাকে দেখে ওরা হাঁপ ছাড়ল। মীরা বলল, জানো জানো কি কাণ্ড হয়েছে? একটা ছেলের গলা কেটে ফেলে রেখে গেছে ক্ষুদিরাম বসাক স্ট্রিটে। মনু পাশের ঘর থেকে এসে দরজার কাছে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, গোলমালের সময় অতুল বোস লেন দিয়ে না ঢুকে শীতলাতলার গলি দিয়ে আসাটাই সেফ। ওর কথা শুনতে শুনতে মুকুন্দর মনে হল, মনু তাহলে এতক্ষণ উদ্বেগের মধ্যে ছিল। ছেলেটা তার জন্য ভাবে, হয়তো বমি করবে না। পরদিন অফিসে বেলা 12টা নাগাদ মুকুন্দকে একজন টেলিফোনে উত্তেজিত স্বরে বলল, আপনার ছেলে মানবেন্দ্র সেনকে পুলিশ রাস্তা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মুকুন্দ চিৎকার করে উঠল, কি বলছেন? মনুকে আপনি কি করে জানলেন? ভদ্রলোক উত্তর দিল, আমার ভাইকেও ধরেছে, থানায় গেছিল, আমাকে নাম আর ফোন নাম্বার দিয়ে আপনার ছেলে জানিয়ে দিতে বলল। এক্ষুনি থানায় গিয়ে চেষ্টা করুন ছাড়াতে পারেন কিনা। ফোন রেখে দেওয়ার শব্দ পেল মুকুন্দ। তারপরই ওর চোখ কান দিয়ে হু হু করে বাতাস ঢুকতে লাগলো। কিছুক্ষণ সে কিছুই দেখতে পেল না, শুনতেও পেল না। তারপর কাতর স্বরে অজিত ধরকে গিয়ে বলল, এইমাত্র একজন খবর দিল ছেলেটাকে নাকি পুলিশ ধরেছে রাস্তা থেকে। কিন্তু আমার মনু তো ওসব করে না, অত্যন্ত ভালো ছেলে। দেরি করবে না, এক্ষুনি থানায় গিয়ে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন। কেস লিখিয়ে ফেললে কিন্তু আর উপায় থাকবে না, চালান করে দেবে। শুনেছি প্রচণ্ড মার দিচ্ছে থানায়। তো তোমার কাউকে চেনাশোনা আছে, অন্তত যাকে বললে মারধরটা করবে না? মনুর শরীর ভীষণ দুর্বল, আমার দিশেহারা লাগছে। অজিত ধর মাথা নাড়ল। তুমি একটু যাবে আমার সঙ্গে থানায় অজিত? 350 লোকের স্যালারি স্টেটমেন্ট তৈরি করছি মুকুন্দদা, 4 দিন পরেই মাইনে। এখন তো এসব ফেলে রেখে। মুকুন্দ 5তলা সিঁড়ি থেকে নামল। ট্যাক্সিতে বার দুয়েক বলল, একটু জোরে চালান ভাই। থানায় 8-10টি ছেলের সঙ্গে মনুকে দাঁড়িয়ে থাকতে দেখে ওসিকে বলল, আমার ছেলে কোনো কিছুর মধ্যে থাকে না স্যার, ওকে বোধহয় ভুল করে এনেছেন। কোনটি আপনার ছেলে? গম্ভীর এবং যেন ক্লান্ত এমন স্বরে ওসি বলল। মুকুন্দ আঙুল তুলে দেখাবার সময় মনুর পাশে দাঁড়ানো হাফ প্যান্ট পরা ছেলেটিকে কনুই তুলে খুব মন দিয়ে বাহুর থ্যাতলানো জায়গাটা পরীক্ষা করতে দেখল। মনুর দিকে তাকিয়ে ওসি বলল, সব বাপ মা এসব বলে, তাদের ছেলে নিরপরাধ। যদি নিরপরাধী হয় তাহলে ছাড়া পাবে নিশ্চয়ই। আগে আমরা খোঁজ নিয়ে দেখি। কখন ছাড়বেন তাহলে স্যার? ওসি কিছু একটা বলতে যাচ্ছিল। মনু হঠাৎ হাউ হাউ করে কেঁদে বলল, আমি কিছু করিনি স্যার, আমি কিছুই জানি না। বিশ্বাস করুন, আমি শুধু কলেজে যাচ্ছিলুম, খাতা ছাড়া হাতে আর কিচ্ছু ছিল না। চুপ করো।
কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল ওসির পাশে দাঁড়ানো ধুতি পরা লোকটি। থতমত খেয়ে মনু তাকালো মুকুন্দের দিকে। দুটি ছেলে পাংশু মুখে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। লোকটি ধমকে আবার বলল, তাজু তোমার পাড়ার ছেলে, আর তুমি তাকে চেনো না? মুকুন্দ ব্যস্ত হয়ে বলল, আমার ছেলে ওর সঙ্গে মেশে না স্যার। বাজে কথা, আমাদের কাছে খবর আছে আপনার ছেলে ওর বন্ধু। তাজুকে কোথায় পাওয়া যাবে, দলে আর কে কে আছে, ও বলুক, আপনার ছেলেকে ছেড়ে দেব। মুকুন্দ দেখল মনু ঠকঠক করে কাঁপছে। ওকে এত ভয় পেতে দেখে সেও কাতর হয়ে পড়ল। চোখের জল মনুর ঠোঁটের কোল খুঁড়ে চোয়ালে পৌঁছে টলটল করছে। মুকুন্দর চোখও বাষ্পাচ্ছন্ন হয়ে এলো। আবছাভাবে গৌরাঙ্গর মুখটা ফুটে উঠল তার মনে। কাল সকালে এইরকম একটা বিন্দুই টলটল করছিল ওর থুতনির কাছে, আর মেয়েটা তখন চুল ধরে টানছিল। কিন্তু মনুর তো ক্যান্সার হয়নি। মুকুন্দ বিষণ্ণ চোখে তাকিয়ে রইল মনুর দিকে। শুধু কি শরীরের জন্যই ওর এই কান্না? রাস্তায় কাল বেওয়ারিশ লাশ হয়ে পড়েছিল যে ছেলেটি, সেও কি তার শরীরটাকে ভালোবাসত না? ওসি ঘরের একধারে গিয়ে লোকটির সঙ্গে চাপা স্বরে মিনিট দুয়েক কথা বলে ফিরে এলো। তারপর মুকুন্দকে বলল, আপনি এখন যান, সন্ধ্যের দিকে এসে খোঁজ নেবেন। মুকুন্দ ঝুঁকে ওসির হাঁটুতে হাত রাখল। হাতটা সরিয়ে দিতে দিতে ওসি বলল, আচ্ছা বলছি তো, ঘন্টা 2-3 পরে আসুন, নিরপরাধ হলে নিশ্চয়ই ছেড়ে দেব। বেরিয়ে এসে মুকুন্দ ঠিক করতে পারল না এবার কি করবে সে। থানার সামনেই একটা বাড়ির রকে বসে পড়ল। এখন অফিসে ফেরা আর এখানে বসে থাকা একই ব্যাপার। লীলাবতীর কান্নাকাটির থেকে তো অনেক ভালো। বসে থাকতে থাকতে সে অবসন্ন বোধ করতে শুরু করল। অদ্ভুত করুণ শব্দও শুনতে পাচ্ছে, প্রত্যেকটাই স্নায়ু বিদারক। ছটফট করে মুকুন্দ উঠে পড়ল। সবকিছু ছাপিয়ে মনুর কান্নাটা তাকে পেয়ে বসেছে। ঘণ্টাখানেক পর সে আবার থানার সামনে এসে ফিরে এলো এবং রকে বসতে গিয়েই দেখল মনু মাথা নিচু করে বেরিয়ে আসছে। মুকুন্দ ছুটে গিয়ে প্রথমেই তন্ন তন্ন করে ওর আপাদ মস্তক দেখল, তারপর হেসে ফেলল। ছেড়ে দিল তোকে? হ্যাঁ। মাথা নেড়ে মনুও ফিক করে হাসল। মারধর করিনি তো রে? হ্যাঁ, হাতটা মুচড়ে দিয়েছিল ধরার সময়। ওর কাঁধে আলতো করে হাত রেখে হাঁটতে হাঁটতে মুকুন্দ বলল, অনেকক্ষণ খাসনি রে, আয় না এই দোকানটায়। আমার খিদে নেই। আচ্ছা, তোকে ধরল কেন রে? যে ছেলেগুলোকে থানায় দেখলে, ওরা একটা স্কুলে ভাঙচুর করে বোম ফাটিয়ে এসে আমার পাশ দিয়েই যাচ্ছিল। হঠাৎ প্লেন ড্রেস পুলিশ ঘিরে ধরে মারতে মারতে ওদের সঙ্গে আমাকেও ভ্যানে তুলল। তুই যদি বুড়ো মানুষ হতিস না, তাহলে আর ধরতো না। এ কথার মনু কোনো জবাব দিল না। মিনিট খানেক পরে মুকুন্দ বলল, অফিসে ফোন পেয়েই সোজা থানায় এসেছি রে। বাড়ির কেউ জানে না। তুইও বাড়িতে সম্পর্কে কিচ্ছুটি বলবি না, তাহলেই তোর মা কান্না জুড়ে দেবে। ঘাড় ফিরিয়ে মনু তাকালো ওর দিকে। চোখ দুটো দেখে মুকুন্দর বুকের মধ্যে ক্ষীণ একটা বিস্ফোরণ ঘটে গেল। ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে দিয়ে আবছাভাবে সে গৌরাঙ্গ চোখ দুটি দেখতে পেল। ঠিক এই চাহনিতেই সে চিত হয়ে কড়িকাঠের দিকে তাকিয়েছিল না? মুকুন্দর আবার মনে হল, মনুর কেন ক্যান্সার হবে? তোকে আর কিছু জিজ্ঞেস করেছে রে? চমকে উঠে মনু ভ্রু কুঁচকে অস্বাভাবিক স্বরে বলল, কি জিজ্ঞেস করবে? না মানে, যা জানতে চাইছিল। না, কিছু জিজ্ঞেস করেনি। আমি এখন বাড়ি যাব না। তুমি কি বাড়ি যাবে? না, দেখি কোথাও গিয়ে। মনু ফিরে মিলিয়ে না যাওয়া পর্যন্ত মুকুন্দ তাকিয়ে রইল। তারপর স্থির করল
ও ক্লাস 9-এ ওঠার পর আর মাতাল হয়নি মুকুন্দ, কিন্তু আজ হবে। রাত প্রায় 12টায় মুকুন্দ বাড়ি ফিরল। কড়া নাড়ার আগেই সদর দরজা খুলে গেল। অন্ধকারে শিপ্রাকে জড়িয়ে ধরবার জন্য হাত বাড়াতেই চাপা স্বরে মনু বলল, এখন এত রাত করে বাড়ি ফিরো না, সময়টা ভালো না। মুকুন্দ অন্ধকারের মধ্যে মনুর মুখটা 2 করতলে একবার চেপে ধরেই কথা না বলে দোতলায় উঠে গেল। সকালে দেরিতে ঘুম ভাঙল তার। চা খেতে খেতে মনুর খোঁজ করল। 2টি ছেলে তাকে ডেকে নিয়ে গেছে শুনেই চায়ের কাপ রেখে তাড়াতাড়ি মুকুন্দ রাস্তায় বেরিয়ে এসে মনুকে দেখতে পেল না। ভয়ে বুক শুকিয়ে এলো তার। শিপ্রাকে ডেকে জিজ্ঞেস করল, কারা ডাকতে এসেছিল? একজনকে দেখেছি, রোগাপানা, ফর্সা, মনুরই বয়সী। হাতে কিছু ছিল? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। আমি অত শত দেখিনি। মুকুন্দ এবার ছুটে বেরোল। পরিচিতদের কাছে খোঁজ নিতে নিতে ট্রাম রাস্তা পর্যন্ত পৌঁছালো। সেখান থেকে 2-3টে গলি ঘুরে গলা কাটা লাশটা যেখানে পড়েছিল সেখানে হাজির হলো। এই সময় তার বুক ফাটা কান্না পেল। বাড়ি ফিরতেই শিপ্রা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, মনু তো অনেকক্ষণ ফিরে গেছে। একটা করে সিঁড়ি টপকে মুকুন্দ দোতলায় এলো। মনু তার ঘরে চেয়ারে বসে জানলার বাইরে তাকিয়ে। মুকুন্দ ঘরে ঢুকেই বলল, ওরা কেন এসেছিল রে? কারা? মনু স্থির চোখে মুকুন্দর চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে চাহনিটা তুলে নিয়ে আবার জানলার বাইরে রাখল। ওরা কি জেনেছে? ব্যগ্র স্বরে মুকুন্দ বলল। কি জানবে? মনু এবার তীব্র চোখে তাকালো। মুকুন্দ ফিসফিস করে বলল, আমি জানি রে, আমি জানি। কি জানো তুমি? তোকে আমি ভয় পেতে দেখেছিলুম। কিসের ভয়? শরীরটার জন্য ভয়। তুমি পাও না? প্রশ্নটি করার জন্যই যেন নিজের ওপর অভিমানে মনুর বসার ভঙ্গি কঠিন হয়ে গেল। মুকুন্দ কোমল কণ্ঠে বলল, হ্যাঁ রে, পাই। আমি তোকে দোষ দিচ্ছি না রে। যদি বলতে না চাস তো বলিস না, কিন্তু তুই আমার ছেলে, তোর জন্য আমি ভয় পাচ্ছি। সব বাবাই পায়। এটা কাপুরুষতা নয় রে। তোমার ভয়টা ছেলের প্রাণের জন্য, তাই সেটা কাপুরুষতা নয়। মনু যেন যান্ত্রিক স্বরেই মুখস্থ বলল, এভাবে কথাটা নিচ্ছিস কেন? আমাকে ঘেন্না করার নিশ্চয়ই অন্য কারণ আছে। তুই এজন্য করিস না বাবা। তুমি কি আমায় ঘেন্না করছো আমি যা করেছি? আমি চিরকাল তোকে ভালোবাসবো। কিন্তু আমি যে নিজেকে ঘেন্না করছি। থানায় তুমি এমন করে আমার দিকে তাকালে মনে হলো আমি একটা মরা মানুষ। কিরকম যেন ভয় করলো আমার। নয়তো একটা কথাও বলতাম না, কিছুতেই না। মনু উঠে দাঁড়ালো। টেবিলের বইগুলো অযথা ওলটপালট করতে করতে মোচড়ানো স্বরে বলল, তোমার জন্য, শুধু তোমার জন্য। তুমি আমায় কোরাপ্ট করেছ। মনু একবার শুধু মুখ ঘুরিয়ে তাকালো। মুকুন্দ তখন প্রত্যাশা মতো নিশ্চিত রূপে দেখতে পেল কঠিন বরফের মতো ঝকঝকে ওর চোখ দুটি যেন শীতল ক্রোধে জমাট বেঁধে রয়েছে। মুকুন্দ অফিসে যাবার সময় শিপ্রা দাঁড়িয়েছিল তার ঘরের দরজায়। সে হাসল, কিন্তু মুকুন্দ ভ্রুক্ষেপ করল না। গলির মোড়ে লাল দোড়াকাটা জামা গায়ে তাজু দাঁড়িয়ে। মুকুন্দ তাকাল না। বাস মাঝপথে বিকল হয়ে থেমে গেল। মুকুন্দ কন্ডাক্টরের কাছ থেকে ভাড়ার পয়সাও ফেরত নিল না। অফিসে অজিত ধরের প্রশ্নের উত্তরে জানালো,
খবরটা ভুল, মনুকে ধরেনি। ছুটির পর ট্রাম থেকে নেমে মিনিট 3 হেঁটে বাড়ি ফিরল। নামামাত্র দেখল জটলা করে লোকেরা ভীত চোখে ওর পাড়ার দিকেই তাকিয়ে বলা বলি করছে, ওদিকে যাবেন না মশাই, এই মাত্র পরপর 4টে গুলির শব্দ হলো। কিন্তু মুকুন্দ সে কথায় কান দিল না। একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে, সেটাকে ঘুরে পার হয়েই সে থমকে গেল কয়েক মুহূর্তের জন্য। তারপর মাথা নামিয়ে গলিতে ঢুকল। তার পাশ দিয়ে 2টো লোক পিস্তল ও রাইফেল পরিবৃত একটা লাল দোড়াকাটা নিথর দেহ বহন করে নিয়ে গেল। টপ টপ করে রক্ত ঝরছে, কিন্তু মুকুন্দ পিছনে ফিরে তাকালো না। সে বাড়িতে ঢুকল। বনু তার খাটের ওপরে উপুর হয়ে শুয়ে। মুকুন্দ দরজার কাছে থেকে বলল, তাজুকে পুলিশ নিয়ে গেল, বোধহয় বেঁচে নেই। লীলাবতী ও মীরাও ছুটে এলো বিবরণ শোনার জন্য। মুকুন্দ তখন কলঘরে ঢুকল। হঠাৎ পিছনে পায়ের শব্দে সে ঘাড় ফেরাতেই দেখল মনু ঘর থেকে টলতে টলতে বেরিয়ে কলঘরের দিকেই আসছে। কি হলো? মুকুন্দ দ্রুত গিয়ে ওকে জড়িয়ে ধরল। মনু তখন হড়হড় করে মুকুন্দর গায়ে বমি করল। মধ্যরাতে মুকুন্দ নিচে নেমে সে শিপ্রার ঘরের দরজায় টোকা দিল। দরজা খুলে যেতেই সে ঘরে ঢুকে শিপ্রাকে জড়িয়ে ধরল। শিপ্রা বলে উঠল, এ কি, এ কি, ঘরের মধ্যে নয়, ও রয়েছে যে। শিপ্রাকে মেঝেতে শোয়াতে শোয়াতে মুকুন্দ বলে উঠল, ও তো মরেই যাচ্ছে, তাহলে আবার ভয়টা কিসের? শুনছিলেন আজকের গল্প শ্রী মতি নন্দী রচিত সবাগার। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই বিদায় নেব। দেখা হচ্ছে আবার। নমস্কার।